liver function test. Liver function test indication টা কি? To differentiate the types of jaundice, different types of jaundice differentiate করার জন্য ফাংশন টেস্ট গুলো করা হয়। ডায়াগনোস লিভার ড্যামেজ, কতটুকু ড্যামেজ হয়েছে, assess the extent of liver damage, to follow the progress of liver damage after treatment, যেটা এটা হচ্ছে ইন্ডিকেশন অফ লিভার ফাংশন টেস্ট। লিভার ফাংশন টেস্ট আমরা কি কি টেস্ট করে থাকি, যেগুলো সবগুলোকে মিলে লিভার ফাংশন টেস্ট বলা হয়। ফার্স্ট যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে এক্সক্রিটরি ফাংশন টেস্ট। এক্সক্রিটরি ফাংশন টেস্ট serum bilirubin estimation, Vandenberg reaction, urine and stool urobilinogen, bile salt in urine and stool, এগুলো হচ্ছে excretory function test. Serum bilirubin estimation, Vandenberg reaction, urine and stool আছে। জি স্যার। Synthetic function test, প্রথম দিন টাইম serum total protein, serum albumin, albumin globin ratio, প্রথম টাইম আর প্রোটিন প্রোফাইল। প্রোটিন প্রোফাইলের মাধ্যমে এই প্রোটিন প্রোফাইলে সবগুলাই আসে, টোটাল প্রোটিন টার্ম, সিরাম টোটাল প্রোটিন, সিরাম অ্যালবুমিন, অ্যালবুমিন গ্লোবিন রেশিও। আমরা প্রোটিন এবং অ্যালবুমিন আলাদাভাবে টেস্ট করে থাকি, তারপরে প্রোটিন থেকে অ্যালবুমিনটা আমরা মাইনাস করলে সেখানে গ্লোবিন আসে, তারপরে অ্যালবুমিন গ্লোবিন রেশিওটা আমরা এস্টিমেট করে থাকি। এটা হচ্ছে সিনথেটিক ফাংশন টেস্ট। ফার্স্ট হচ্ছে এক্সক্রিটরি ফাংশন টেস্ট, নাম্বার 2 হচ্ছে সিনথেটিক ফাংশন টেস্ট। সিরাম এনজাইম এস্টিমেশন টেস্ট, কতগুলো এনজাইম থাকে, এনজাইমটার উপরে আসলে বেসিক্যালি ডিফারেন্সিয়েটটা করা হয় বিভিন্ন টাইপস অফ জন্ডিসে। অ্যামাইনো ট্রান্সফারেন্স বা ট্রান্সঅ্যামাইনেস, যেটা অ্যালানিন অ্যামাইনো ট্রান্সফারেন্স আগে ছিল এসজিপিটি, আর অ্যাসপার্টেট অ্যামাইনো ট্রান্সফারেন্স এসজিওটি আসছিল, এখন হচ্ছে অ্যালানিন অ্যামাইনো ট্রান্সফারেন্স এএলটি, অ্যাসপার্টেট অ্যামাইনো ট্রান্সফারেন্স এএসটি, ট্রান্সঅ্যামাইনেস, যেটা ল্যাকটেট ডিহাইড্রোজিনেস, অ্যালকালাইন ফসফেটেস, গামা গ্লুটামেট ট্রান্সফারেন্স। কমপ্লিট ব্লাড কাউন্ট, এটা আমরা একটা ব্লাড স্লাইড করে আমরা ব্লাড স্লাইডটা আমরা দেখি, ওখানকার পেরিফেরাল ব্লাড স্টাডিটা আমরা আসলে দেখা হয়, টোটাল কাউন্ট হতে শুরু করে সবগুলো দেখি। নাম্বার 5 হচ্ছে সেরোলজিক্যাল টেস্ট, যেটা আমরা ভাইরাল মার্কার গুলা দেখি, হেপাটাইটিস, যেটা ভাইরাল মার্কার হেপাটাইটিস অ্যান্টিজেন অ্যান্টিবডি, তারপরে অ্যান্টিমাইটোকন্ড্রিয়াল অ্যান্টিবডি প্রাইমারি biliary সিরোসিস, অ্যান্টি স্মুথ মাসল অ্যান্টিবডি, যেটা হচ্ছে অটো ইমিউন হেপাটাইটিস, আলফা ফিটোপ্রোটিন। আলফা ফিটোপ্রোটিনটা দেখা হয় যে হেপাটোসেলুলার কার্সিনোমাতে, এছাড়া ক্রনিক লিভার ডিজিজও বাড়তে পারে, তারপরে বাড়তে পারে টেরাটোমাস, এখানে আলফা ফিটোপ্রোটিনটা বাড়তে পারে। তো এখানে ভাইরাল মার্কারটা যেটা অ্যান্টিজেন অ্যান্টিবডি, অ্যান্টিজেনও দেখি বা অ্যান্টিবডি গুলা দেখি, অ্যান্টিজেন হেপাটাইটিস অ্যান্টিজেন গুলা দেখি, তারপরে হচ্ছে অ্যান্টিমাইটোকন্ড্রিয়াল অ্যান্টিবডি যে প্রাইমারি biliary সিরোসিস এর ক্ষেত্রে, অ্যান্টি স্মুথ মাসল অ্যান্টিবডি ইন অটো ইমিউন হেপাটাইটিসে, আর আলফা ফিটোপ্রোটিন, এটা আমরা। তারপরে আসলে নরমাল রেঞ্জটা হচ্ছে বিভিন্ন যে আমি টেস্টগুলা করব, সেই টেস্টগুলার বিভিন্ন এস্টিমেট করার পরে যে নরমাল পাবো, সেটা নরমাল রেঞ্জ আমাকে আগে জানতে হবে, তারপর আমি সেটা অ্যাবনরমাল বের করতে পারবো। এবং ফার্স্ট যেটা আমরা দেখি এক্সক্রিটরি ফাংশন টেস্টের সিরাম বিলিরুবিন, সে বিলিরুবিনের নরমাল রেঞ্জটা হচ্ছে 0.3 to 1.1। তো এখানে এই ক্ষেত্রে হেপাটাইটিস এর ক্ষেত্রে বিলিরুবিনটা বেড়ে যাবে। তারপরে আসো তুমি কমপ্লিট ব্লাড কাউন্ট, যেটা আমি বললাম, কমপ্লিট ব্লাড কাউন্ট যেটা আমি বললাম সেটা হচ্ছে যে আমরা একটা ব্লাড স্লাইড করব, ব্লাড স্লাইড করে পেরিফেরাল ব্লাড স্টাডি করব। তো এই ক্ষেত্রে যেমন হিমোলাইটিক যদি জন্ডিস হয়, সেই ক্ষেত্রে আমরা ব্লাড পিকচারটা কি পাবো, সেখানে একটা হিমোলাইটিক ফিচার্সটা পাবো, হিমোলাইটিক এনিমিয়ার যে ফিচার্স আছে সেই হিমোলাইটিক ফিচার্সটা পাবো। আর ইন কেস অফ ভাইরাল হেপাটাইটিস এর ক্ষেত্রে লিউকোপিনিয়া, টোটাল সেল কাউন্টটা কমে যাবে, সেটা হচ্ছে ভাইরাল হেপাটাইটিস এর ক্ষেত্রে। এছাড়া আমরা বিলিরুবিনের যে টেস্টটা করব,
সেই টেস্টটা হচ্ছে water soluble conjugate bilirubin excreted in urine. Water soluble conjugate bilirubin, but conjugate bilirubin টাও water soluble, unconjugated হচ্ছে fat soluble. এখন water soluble conjugate bilirubin যেটা আমরা ফসেট টেস্টের মাধ্যমে আমরা টেস্টটা করতে পারবো। প্রথম মিন টাইম যেটা প্রথম এটা সেনসিটিভ ইন্ডিকেটর অফ বোথ অ্যাকুট এন্ড ক্রনিক লিভার ডিজিজেস। এটা খুব কমন টেস্ট। এটা হচ্ছে সেনসিটিভ ইন্ডিকেটর ফর হেপাটাইটিস এর ক্ষেত্রে। সেখানে নরমাল ভ্যালু হচ্ছে প্রথম টাইমে যেটা সেকেন্ডে, এটা হচ্ছে সেকেন্ডে 11 to 16 সেকেন্ড হচ্ছে নরমাল। কোন কোন ক্ষেত্রে প্রথম টাইমটা বাড়তে পারে? বাড়ার টেস্টটা হচ্ছে ফার্স্ট হচ্ছে যেটা আমরা বলি ভিটামিন কে ডেফিসিয়েন্সি, কমনলি অকার্স ইন biliary obstruction ক্ষেত্রে। এখানে প্রলংড হবে, প্রলংড প্রথম টাইমটা হবে, যেটা অন্যান্য ক্ষেত্রগুলোতে হতে পারে। আর প্রোটিন প্রোফাইলের ক্ষেত্রে সেখানে আমরা টোটাল প্রোটিনটা দেখি, অ্যালবুমিন থেকে সিরাম অ্যালবুমিন, সিরাম গ্লোবিন থেকে এবং অ্যালবুমিন গ্লোবিন রেশিওটা দেখি। সিরাম টোটাল প্রোটিন যেটা সেটা হচ্ছে নরমাল রেঞ্জ হচ্ছে 5.5 to 8 গ্রাম পার ডেসিলিটার। আচ্ছা, ইয়ার ক্ষেত্রে সিরাম বিলিরুবিন ক্ষেত্রে একটা ল্যাটেন্ট জোন, ক্লিনিক্যাল সাইন সিম্পটমটা যখন দেখা যাবে যে 3 গ্রাম পার ডেসিলিটারের উপরে যখন সিরাম বিলিরুবিনটা আসবে তখন একটা ক্লিনিক্যাল সাইন সিম্পটম থাকবে, এখন দেখা যাবে আর কি। এছাড়া যখন ক্লিনিক্যাল সাইন সিম্পটম দেখা যাবে না কিন্তু সিরাম বিলিরুবিন আমরা টেস্ট করে আমরা মোর দেন নরমাল রেঞ্জে পাবো, সেটা হচ্ছে নরমাল হচ্ছে 1.1 থেকে 3 পর্যন্ত, এই রেঞ্জ পর্যন্ত যখন পাবো তখন কিন্তু অনেক সময় আমাদের ক্লিনিক্যাল সাইন সিম্পটম দেখা যায় না, ওই পিরিয়ডটা হচ্ছে ল্যাটেন্ট, ওটা হচ্ছে ল্যাটেন্ট জন্ডিস। আচ্ছা, সিরাম টোটাল প্রোটিন ক্ষেত্রে যেখানে নরমাল রেঞ্জ হচ্ছে 5.5 to 8 গ্রাম পার ডেসিলিটার, সিরাম টোটাল অ্যালবুমিন ক্ষেত্রে হচ্ছে 3.5 to 5 গ্রাম পার ডেসিলিটার, সিরাম গ্লোবিউলিন যেটা সেটা হচ্ছে নরমাল রেঞ্জ হচ্ছে 2 to 3 গ্রাম পার ডেসিলিটার। এখন অ্যালবুমিন গ্লোবিন রেশিওটা হচ্ছে অ্যালবুমিন এই যে রেঞ্জটা পাবো এবং গ্লোবিন রেঞ্জটা সেটা অনুপাত, সেটা রেশিওটা আমরা দেখবো। নরমাল হচ্ছে 1.1:1 to 2.1, এটা হচ্ছে নরমাল রেঞ্জ অফ অ্যালবুমিন গ্লোবিন রেশিও। Serum albumin indicates severity of chronic liver disease, মানে লো সিরাম অ্যালবুমিন যেটা ক্রনিক লিভার ডিজিজে কি হয়, এখন এটা হচ্ছে লিভারের ডিজিজ, লিভার যদি ফাংশনটা না করে সেখানে অ্যালবুমিন প্রোডাকশন হবে না, প্রোডাকশন হবে না, সেক্ষেত্রে সেটা লো হবে। তাহলে ক্রনিক লিভার ডিজিজে সিরাম অ্যালবুমিনটা লো হবে এবং এটা হচ্ছে ব্যাড প্রোগ্রেসিভ সাইন, গ্লোবিনের পরিমাণটা বেড়ে যাবে ক্রনিক লিভার ডিজিজে। এবার আসো এনজাইম গুলা, এএলটি এটা নরমাল রেঞ্জ হচ্ছে 10 to 40 ইউনিট পার লিটার, এটা মোর স্পেসিফিক দেন এএসটি ইন লিভার ডিজিজ। এএলটি মোর স্পেসিফিক ইন কেস অফ লিভার ডিজিজ আর এএসটি হচ্ছে ইন কেস অফ হার্ট ডিজিজ। একটা হচ্ছে নরমাল রেঞ্জ, এএলটি নরমাল রেঞ্জ হচ্ছে 10 to 14 ইউনিট পার লিটার সেটা, আর এএসটি নরমাল রেঞ্জ হচ্ছে 10 to 35 ইউনিট পার লিটার। এএলটি যেটা এটা হচ্ছে সাইটোসল এনজাইম, এএসটি এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াল এনজাইম। এএসটি টা বাড়ে যেটা আমি বললাম যে লিভার ডিজিজে হাই লেভেল is seen in hepatic necrosis, MI, congestive cardiac failure, muscle injury। এছাড়া টাইপস অফ জন্ডিসের ডিফারেন্সিয়েট করতে গেলে আমরা এএলটি এবং এএসটি, এএলপি অ্যালকালাইন ফসফেটেসটাও আমরা তিনটা দেখে এটা আমরা ডিফারেন্সিয়েট করি। যেমন অ্যালকালাইন ফসফেটেস নরমাল রেঞ্জ হচ্ছে ইন কেস অফ মেল 53 to 128 ইউনিট পার লিটার, আর ইন কেস অফ ফিমেল যেটা সেটা হচ্ছে 42 to 98 unit per liter. It is found in liver, bone, intestine, placenta. It is increased
in cholestatic jaundice মানে obstructive jaundice increase করবে বেশি, আর it is also raised in metastasis in liver disease. তো obstructive ক্ষেত্রে hepatocellular jaundice এর ক্ষেত্রে AST ALT highly raised হবে, ALP raise হবে, কিন্তু highly raised হবে ALT AST in case of hepatocellular jaundice. আর obstructive ক্ষেত্রে উল্টাটা হবে, দুইটাই সবগুলাই রাইজ হবে, কিন্তু এখানে অ্যালকালাইন ফসফেটটা হাই রাইজ হবে। গামা গ্লুটামিন ট্রান্সফারেজ, এটা হচ্ছে অ্যালকোহলিক পেশেন্ট যারা আসে তাদের ক্ষেত্রে এটা আসলে করা হয়। অ্যালকোহলিক সিরোসিস যেটা হয় সেই ক্ষেত্রে আমরা করি। নরমাল ভ্যালু হচ্ছে 7 to 50 unit per liter. This is microsomal enzyme that is present in many tissue including liver. কোলেস্টেরোসিস এর ক্ষেত্রে রাইজ হবে উইথ এএলপি এর সাথে। আর এটা হচ্ছে এ রেইজ ভ্যালু ইজ এ গুড গাইড টু অ্যালকোহল ইনটেক। এখন অ্যালকোহল সিরোসিস এর ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা যদি গামা গ্লুটামিন ট্রান্সফারেজ করি সেক্ষেত্রে অনেক হাইলি রেইজ হবে। নরমাল ভ্যালু হচ্ছে 7 to 50 ইউনিট পার লিটার। এগুলো হচ্ছে নরমাল রেঞ্জ গুলো, হাই রেঞ্জ হবে। এবার আসলে জন্ডিস, এই যে এখানে ল্যাটেন্ট জন্ডিসটা চলে আসছে। হোয়াট ইজ জন্ডিস? এটা তোমরা জানো যে ইউরো কালারেশন অফ দি স্কিন ইজ ক্লিয়ার মিউকাস মেমব্রেন রেজাল্টিং ফ্রম অ্যান ইনক্রিজড বিলিরুবিন কনসেন্ট্রেশন ইন বডি ফ্লুইড। এটা ডিটেক্টেবল কখন? ডিটেক্টেবল যখন এখানে ডিটেক্টেবল বলতে এখানে ল্যাটেন্ট জন্ডিস বলা হচ্ছে, এবং একটা হচ্ছে যেখানে বলতে হচ্ছে দ্যার ইজ নো জন্ডিস, মানে ক্লিনিক্যাল সাইন্স গুলো দেখা যাবে না যদি 3 মিলিগ্রাম পার ডেসিলিটার উপরে বিলিরুবিন কনসেন্ট্রেশনটা থাকে। এর নিচে থাকলে সেটা ক্লিনিক্যাল সাইন্স গুলো দেখা যাবে না। ক্লিনিক্যালি আমরা এটা ডিটেক্ট করতে পারবো, ক্লিনিক্যালি ডিটেক্ট করবো না, কিন্তু ল্যাবরেটরিতে আমরা সিরাম বিলিরুবিন টেস্ট করে সেটা আমরা ডিটেক্ট করতে পারবো। কনজুগেটেড আনজুগেটেড বিলিরুবিনটা কি, যেটা আমরা বলবো যে কনজুগেটেড আনকনজুগেটেড বিলিরুবিন যেটা হেলদি পারসেন্টের ক্ষেত্রে প্রেজেন্ট থাকতে পারে আনকনজুগেটেড বিলিরুবিন, আর কনজুগেটেড বিলিরুবিন অ্যাবসেন্ট ইন হেলদি পারসন। আনকনজুগেটেড বিলিরুবিন যেটা সেটা ওয়াটার ইনসoluble কিন্তু soluble in ফ্যাট, আর কনজুগেটেড বিলিরুবিন হচ্ছে ওয়াটার soluble insoluble ফ্যাট। ভ্যান ডের ওয়ালস রিঅ্যাকশন যেটা ইনডাইরেক্ট পজিটিভ হচ্ছে ইনডাইরেক্ট রিঅ্যাক্টেন্ট বিলিরুবিন, যেটা ইনডাইরেক্ট পজিটিভ হচ্ছে আনকনজুগেটেড বিলিরুবিন, আর ভ্যান ডের ওয়ালস ডাইরেক্ট পজিটিভ যেটা এটা হচ্ছে ডাইরেক্ট রিঅ্যাক্টেন্ট বিলিরুবিন। এটা এখন করা হয় না। তো এখানে দুটোই ইম্পর্টেন্ট, যেটা একটা হচ্ছে যে হেলদি পারসেন্টে আনকনজুগেটেড বিলিরুবিন থাকবে, এটা নরমাল, কিন্তু কনজুগেটেড বিলিরুবিনটা থাকবে না। আর ওয়াটার সলিউবল হচ্ছে কনজুগেটেড বিলিরুবিন, আর ফ্যাট সলিউবল হচ্ছে আনকনজুগেটেড বিলিরুবিন। এই তিনটা পয়েন্ট মনে রাখলেই হবে। টাইপস অফ জন্ডিস, এগুলো তোমাদের মেডিসিনও লাগবে। আনকনজুগেটেড বিলিরুবিন, কনজুগেটেড বিলিরুবিন, বোথ কনজুগেটেড এবং আনকনজুগেটেড বিলিরুবিন। হিমোলাইটিক জন্ডিস, আনকনজুগেটেড বিলিরুবিন, এটা হচ্ছে অ্যাকোয়ার্ড কেসে হিমোলাইটিক জন্ডিস। আর কনজেনিটাল হচ্ছে গিলবার্ট সিনড্রোম, রেগুলার নেজার সিনড্রোম। এগুলি তোমরা যখন মেডিসিনে যাবে এগুলো তোমাদেরকে পড়ানো। তো অ্যাকোয়ার্ড কেস যেটা আনকনজুগেটেড সেটা হচ্ছে হিমোলাইটিক জন্ডিস, আর কনজেনিটাল হচ্ছে গিলবার্ট সিনড্রোম, রেগুলার নেজার সিনড্রোম। আর কনজুগেটেড বিলিরুবিন হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিস, যেটা কোলেস্টেটিক জন্ডিস বলা হয়, এটা হচ্ছে অ্যাকোয়ার্ড। আর কনজেনিটাল হচ্ছে ডাবিন জনসন সিনড্রোম, রটার সিনড্রোম। এগুলো হচ্ছে কনজুগেটেড বিলিরুবিন। বোথ কনজুগেটেড এবং আনকনজুগেটেড, এখানে লেখাটা উঠে নাই, সেটা হবে হেপাটোসেলুলার জন্ডিস। হেপাটোসেলুলার জন্ডিসে বোথ কনজুগেটেড এবং আনকনজুগেটেড বিলিরুবিন পাওয়া যায়। এবার আসে ডিফারেন্সিয়েটটা, কিভাবে আমরা ডিফারেন্সিয়েট করব। একটা চার্ট আছে, এই চার্টটা দেখো। একদিকে আমি যে বিভিন্ন টেস্ট গুলো করে আমরা যেগুলি করা হয়, যেমন হিমোলাইটিক জন্ডিস, হেপাটোসেলুলার জন্ডিস এবং অবস্ট্রাকটিভ জন্ডিস। ফার্স্ট হচ্ছে যেটা আমরা করেছিলাম বিলিরুবিন টেস্টটা করি, সেখানে হেমোলাইটিক জন্ডিস সবগুলা ক্ষেত্রে রেইজ হবে, জন্ডিস মানে বিলিরুবিনটা বাড়বে। এই ক্ষেত্রে কনজুগেটেড এবং আনকনজুগেটেডটা দেখতে হবে। যেমন কনজুগেটেড বিলিরুবিন যেটা নিউনেটাল ক্ষেত্রে আমরা সেটা বেশি করি, কনজুগেটেড আনকনজুগেটেড বিলিরুবিন এস্টিমেশনটা।
হিমোলাইটিক জন্ডিসের ক্ষেত্রে হচ্ছে আনকনজুগেটেড, হেপাটোসেলুলার জন্ডিসের ক্ষেত্রে বোথ কনজুগেটেড এবং আনকনজুগেটেড, অবস্ট্রাকটিভ জন্ডিসের ক্ষেত্রে সেটা হচ্ছে কনজুগেটেড। সবগুলোতেই বিলিরুবিন বাড়বে। এখন হিমোলাইটিক জন্ডিস হচ্ছে আনকনজুগেটেড, যেটা ফ্যাট সলিবল, অবস্ট্রাকটিভ জন্ডিস হচ্ছে কনজুগেটেড ওয়াটার সলিবল, আর হেপাটোসেলুলার জন্ডিস যেটা সেখানে বোথ কনজুগেটেড এবং আনকনজুগেটেড দুটোই পাওয়া যাবে। এবারে শুধু এনজাইম উপরে, যেটা আমি আগে বলছি, তিনটা এনজাইম তো মোর কমন: অ্যালকালাইন ফসফেটেজ, ALT, AST। তো অ্যালকালাইন ফসফেটেজ যেটা আমরা বললাম, এইসব এনজাইম গুলো হিমোলাইটিক জন্ডিসের ক্ষেত্রে নরমাল থাকবে, কিন্তু হেপাটোসেলুলার জন্ডিসের ক্ষেত্রে মাল্টি রেঞ্জ হবে ALT এবং AST। এটা ভাইভাতে কিন্তু এটা জিজ্ঞেস করা হয়। এবং মাইল্ড রেঞ্জ হবে অ্যালকালাইন ফসফেটেজ। সবগুলাই বাড়বে, কিন্তু এখানে কিছু বাড়বে মার্কলি, কিছু মাইল্ডলি রেঞ্জ হবে। হেপাটোসেলুলার জন্ডিসের ক্ষেত্রে বোথ ALT এবং AST মার্কলি রেঞ্জ হবে, আর অ্যালকালাইন ফসফেটেজের ক্ষেত্রে মাইল্ড, অ্যালকালাইন ফসফেটেজ হবে মাইল্ড রেঞ্জ। এটা ঠিক উল্টাটা হবে অবস্ট্রাকটিভ জন্ডিস বা কোলেস্টেটিক জন্ডিসের ক্ষেত্রে। অ্যালকালাইন ফসফেটেজ যেটা মার্কড রেঞ্জ হবে, মাইল্ড রেঞ্জ হবে, মাইল্ড রেঞ্জ হবে ALT এবং AST। নেক্সট হচ্ছে প্রোথ্রোম্বিন টাইম। প্রোথ্রোম্বিন টাইম বোথ হেপাটোসেলুলার জন্ডিস এবং অবস্ট্রাকটিভ জন্ডিসের ক্ষেত্রে বাড়বে। হিমোলাইটিক জন্ডিসের ক্ষেত্রে নরমাল থাকবে। সিরাম অ্যালবুমিন হিমোলাইটিক ক্ষেত্রে, হিমোলাইটিক জন্ডিসের ক্ষেত্রে নরমাল থাকবে, কিন্তু হেপাটোসেলুলার জন্ডিস, হেপাটোসেলুলার জন্ডিসের ক্ষেত্রে সিরাম অ্যালবুমিনটা লো হবে, আর নরমাল থাকবে অবস্ট্রাকটিভ জন্ডিস বা কোলেস্টেটিক জন্ডিসের ক্ষেত্রে। আর হিমোলাইটিক টেস্ট যেটা আমরা ওই ব্লাড কেম স্টাডি করি, যেটা সেখানে আমরা হিমোলাইটিক ফিচার্স পাবো, ভাইরালের ক্ষেত্রে আমরা লিকোপেনিয়া পাবো, আসলে তেমন চেঞ্জটা হবে না। এরপর আসো তুমি, এটা ব্লাড টেস্ট গুলো গেল, তারপর আসো তুমি ইউরিন টেস্ট, স্টুল টেস্ট। ইউরিন টেস্টের ভিতরে যেটা বিলিরুবিন, ইউরিনে বিলিরুবিন প্রেজেন্ট অর অ্যাবসেন্ট। এই ক্ষেত্রে হিমোলাইটিক জন্ডিসের ক্ষেত্রে বিলিরুবিনটা অ্যাবসেন্ট হবে, আর অবস্ট্রাকটিভ ক্ষেত্রে বিলিরুবিনটা প্রেজেন্ট থাকবে, কনজুগেটেড প্রোটিন, কনজুগেটেড বিলিরুবিন যেটা। আর ভেরিয়েবল হবে হেপাটোসেলুলার জন্ডিস। ইউরোবিলিনোজেন যেটা, ইউরোবিলিনোজেন যেটা ইনক্রিজ হবে কিন্তু হিমোলাইটিক জন্ডিসের ক্ষেত্রে ইনক্রিজ হবে, আর ডিক্রিজ হবে অবস্ট্রাকটিভ জন্ডিসের ক্ষেত্রে। আর হেপাটোসেলুলার জন্ডিস অর্থাৎ নরমাল থাকতে পারে, মাইল্ডলি ইনক্রিজ হতে পারে। এবার বাইল সল্ট, বাইল সল্ট শুধু প্রেজেন্ট থাকবে অবস্ট্রাকটিভ জন্ডিসে, আর দুটাতেই হিমোলাইটিক জন্ডিস এবং হেপাটোসেলুলার জন্ডিসে বাইল সল্টটা অ্যাবসেন্ট থাকবে। স্টুলের ক্ষেত্রে যেটা, স্টুল যেটা আমরা টেস্ট করি সেখানে ডার্ক কালার হবে, যেহেতু হিমোলাইটিক মানে ব্লাড থাকবে, সেখানে ডার্ক কালার স্টুল হবে, সেটা হচ্ছে হিমোলাইটিক জন্ডিসের ক্ষেত্রে ডার্ক কালার, আর পেল হবে অবস্ট্রাকটিভ জন্ডিসের ক্ষেত্রে। হেপাটোসেলুলার ক্ষেত্রে, হেপাটোসেলুলার জন্ডিসের ক্ষেত্রে আসলে নরমাল থাকে। এরপর আসো স্টারকোবিলিনোজেন, এক্ষেত্রে ইনক্রিজ, স্টারকোবিলিন ইনক্রিজ হবে হিমোলাইটিক জন্ডিসের ক্ষেত্রে, ডিক্রিজ হবে অবস্ট্রাকটিভ জন্ডিস এবং হেপাটোসেলুলার জন্ডিসের ক্ষেত্রে। এখানে দেখো স্টারকোবিলিনোজেন এবং ইউরোবিলিনোজেন দুটাই কিন্তু ইনক্রিজ হবে হেপাটোসেলুলার হিমোলাইটিক জন্ডিসে, আর দুটাই ডিক্রিজ হবে অবস্ট্রাকটিভ জন্ডিসে। তো মনে রাখার জন্য এটা সুবিধা, ইউরোবিলিনোজেন এবং স্টারকোবিলিনোজেন ইনক্রিজ হবে হিমোলাইটিক জন্ডিসের ক্ষেত্রে, আর ডিক্রিজ হবে অবস্ট্রাকটিভ জন্ডিসের ক্ষেত্রে। আর হেপাটোসেলুলার জন্ডিসের ক্ষেত্রে হচ্ছে দুটোই ভেরিয়েবল, নরমাল থাকতে পারে, ইনক্রিজ বা পেল হতে পারে, পেল কালার বা ডিক্রিজ হতে পারে। কালারটা হচ্ছে ডার্ক কালার হচ্ছে হিমোলাইটিক জন্ডিসের ক্ষেত্রে, পেল কালার হচ্ছে অবস্ট্রাকটিভ ক্ষেত্রে, আর ভেরিয়েবল হচ্ছে হেপাটোসেলুলার জন্ডিসের ক্ষেত্রে। এছাড়া আমরা আগে যেটা বললাম যে যে মার্কার গুলো আমরা দেখি, যে মার্কার গুলা কি কি, মার্কার গুলো আমরা অ্যান্টিজেন অ্যান্টিবডি গুলো দেখি, অ্যান্টিমাস্কুলার অ্যান্টিমাইটোকন্ড্রিয়াল অ্যান্টিবডি থাকে, অ্যান্টিস্পোটমাটা অ্যান্টিবডি দেখি।
এই অ্যান্টিবডিগুলো আলফা ফিটোপ্রোটিন থেকে হেপাটোসেলুলার জন্ডিসের ক্ষেত্রে। এই চারটা কিন্তু পুরো মনে রাখতে হবে, এটা পরীক্ষাতে আসে। এটা পুরাটা না দিলেও অনেক সময় পুরাটা দেন ল্যাবরেটরি ফাইন্ডিংস অফ জন্ডিস দিতে পারে, অথবা অনেক সময় দেখা যায় ডিফারেন্সিয়েট by laboratory diagnosis of hepatocellular jaundice and obstructive jaundice, এই দুটা ডিফারেন্সিয়েট করতে বলবে। তোমার এখানে মেইন যেটা হবে, এই দুটার ক্ষেত্রে মেইন যেটা হবে, আমরা এনজাইমের মাধ্যমে আমরা যেটাকে ডিফারেন্সিয়েট করতে পারি, কনফার্ম করতে পারি, সেটা হচ্ছে এআলটি, এআরএসটি এবং অ্যালকালাইন ফসফেটেস। এই তিনটা হচ্ছে মেইন জিনিস যেটা আমরা ডিফারেন্সিয়েট করতে পারি, অবস্ট্রাকটিভ জন্ডিস এবং ইমুলাইটিস, তোমার জন্ডিস করে এবং লিভার ফাংশন টেস্ট। এগুলো তোমরা ফার্স্ট গ্রুপে পড়ে আসছো, ফার্স্ট এন্ড সেকেন্ড ইয়ারে পড়া। আর এগুলো সব রিভিশন দিবা, তোমাদের যত পড়া আছে এখন রিভিশন দিতে থাকো। তোমরা তো সময় পাইছো, এখন যত রিভিশন দিতে পারো ততই তোমাদের জন্য। টিউটোরিয়াল ক্লাসগুলো ঠিক মতো হচ্ছে কিনা? জি স্যার। ঠিক মতো হচ্ছে না? আচ্ছা, এগুলো কি পড়াচ্ছে? আচ্ছা, ঠিক আছে। টিউটোরিয়ালে কোনো সমস্যা হচ্ছে? না স্যার। বলো। কোনো না সমস্যা স্যার। হচ্ছে না? কি পড়াচ্ছে ওখানে? টিউটোরিয়ালে কি পড়াচ্ছে? স্যার জানো? জিকু স্যার হ্যাঁ। পড়াইছিল হেমোডাইনামিক ডিসঅর্ডার। আচ্ছা, এটা তো আমি পড়াই দিছিলাম। আচ্ছা, হ্যাঁ। তো এখন তোমাদের কোনো আইটেম টাইম বাকি আছে? না স্যার, স্যার আমাদের তো আইটেম শেষ হয়ে গেছে স্যার। তোমাদের আইটেম শেষ হয়ে গেছে। যাদের আইটেম শেষ হয়নি তারা কি প্রেজেন্ট থাকে? যেমন আজকে মাত্র 7 জন দেখতেছে, বাকিরা কোথায়? ক্লাস না করলে আমরা যে ক্লাসগুলো নিচ্ছি, সবাই যে নিচ্ছে, তোমাদের জন্য তো আছে ক্লাসগুলো করা। তোমরা যদি প্রেজেন্ট না থাকো তাহলে কিভাবে হবে? এখন তো বন্ধ, তো লং টাইম বন্ধ হয়ে গেল, কবে খুলে কোনো নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। পরীক্ষাটা কবে হয় আল্লাহ জানে। তবে স্যার তোমরা পড়া অনেকে বন্ধ তো করতে। হ্যাঁ, প্রবলেম স্যার, সেজন্য ক্লাস করতে পারে না স্যার, গ্রামে স্যার ওয়াইফাই নেই ওই স্যার। যে ওয়াইফাই বা নেটওয়ার্কের সমস্যা, তো সেটা একটা বিরাট সমস্যা। এই সমস্যাটার জন্য তো আসলে অনলাইনের জন্য হঠাৎ করে অনলাইন হয়ে গেছে, তো এই কারণে আসলে সমস্যা হচ্ছে। তারপরে তো আমাদেরকে আসলে করতে হবে, এছাড়া তো উপায় নেই। যেভাবে পারে যেভাবে পারে। ঠিক আছে, অনলাইনে পারছে না বা নেটওয়ার্ক নাই, নেটওয়ার্ক পারছে না, কিন্তু লেখাপড়া করতেছে কিনা সেটা হলো আসল। যদি লেখাপড়া কন্টিনিউ না করে, যা পড়ছে তা সবই তো ভুলে যাবে। লেখাপড়াটা ঠিক মতো করতে হবে, এটা তো থাকতে হবে। তোমাদের পরবর্তী ক্লাস মনে হয় মাইক্রোবায়োলজি না? মাইক্রোবায়োলজি তো মনে হয় পরবর্তী ক্লাস। টিউটোরিয়াল ক্লাস স্যার এখন স্যার। এখন কি টিউটোরিয়াল ক্লাস আজকে? ও জি স্যার, আজকে মাইক্রোবায়োলজি আপনার লেকচার ছিল স্যার, আর কারোর লেকচার নেই স্যার, ওগুলো টিউটোরিয়াল স্যার। টিউটোরিয়াল না? আচ্ছা, ঠিক আছে। পরবর্তীতে টিউটোরিয়ালে তোমরা প্রেজেন্ট থাকো, যারা প্রেজেন্ট থাকবে যারা পাও, আর পড়তে থাকো। তোমরা এখন যেটা করবা সেটা হচ্ছে যে কোশ্চেন আছে তো তোমাদের কাছে, কোশ্চেন তো আমি দিয়ে দিছি, ওই কোশ্চেন গুলো তোমরা নিয়ে নিছো ইউটিউব থেকে? জি স্যার। জি স্যার। হ্যাঁ, ওই কোশ্চেন ওয়াইজ পড়তে থাকো। পুরা তো পড়া হয়ে গেছে তোমাদের, এখন শুধু কোশ্চেন ওয়াইজ গুলা পড়তে থাকো। যে কোশ্চেন গুলা যদি তুমি সলভ করে পড়তে থাকো, তোমরা 75% তোমার পড়া হয়ে যাবে। এই জন্য প্রত্যেকটা কোশ্চেন সলভ করা শুরু করো, পড়া শুরু করো, তাহলে কিন্তু তোমার জন্য ভালো হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আমি আবার দেখি কি করা যায়। দত্ত স্যারের তো রেকর্ড করা পাঠাচ্ছে,